এই ঈদে যদি সবথেকে ইউনিক গল্পের কোনো সিনেমা এসে থাকে সেটা এক কথায় রায়হান রাফির প্রেসার কুকার। আমার মতে সুরঙ্গের পরে রাফির এইটাই সেকেন্ড মাস্টারপিস মুভি। অ্যান্ড অশ্লীলতা ট্যাগ পেয়েও কেন আয়ের দিক থেকে এগিয়ে আছে প্রেসার কুকার? ওয়েল চলো আজকে আমরা প্রেসার কুকার নিয়ে কথা বলি, বাট তার আগে বলি দেখতে দেখতে আমরা প্রায় 200+ মেম্বারের একটা পরিবার হয়ে গেছে গাইজ। সো থ্যাংক ইউ যারা আমাকে সাপোর্ট করেছো, অ্যান্ড প্লিজ তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো সো ডু সাবস্ক্রাইব। ওকে, তো বাংলাদেশে নারী কেন্দ্রিক সিনেমা বেশ হাতে গোনা কয়েকটা, যেমন গোলাপি এখন ট্রেনে বা পালাবি কোথায়, এই দুটো মুভির কথা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে, যেখানে আমাদের সমাজের বা চারপাশের বিভিন্ন শ্রেণীর বা পেশার নারীদের স্ট্রাগল দেখানো হয়। সেই তালিকায় এতদিন পরে নাম যোগ হলো প্রেসার কুকারের। তবে এখানে শুরুতে আসে অশ্লীলতা ট্যাগ, কিন্তু কেন, কি আছে এই মুভিতে? ওয়েল, মূলত আমরা সবাই জানি বর্তমানে ইন্ডাস্ট্রিতে রায়হান রাফির একটা আলাদা ক্রেজ আছে এবং সে বরাবরই দর্শকদের পালস বুঝে মাঠে নামে। অ্যান্ড প্রেসার কুকার মূলত একটা ডার্ক থ্রিলার মুভি, যেখানে গল্পে দেখানো হয় ঢাকা শহরের বিভিন্ন পেশার বা শ্রেণীর মানুষের সমস্যা ও স্ট্রাগল, এবং এই প্রত্যেকটা মানুষ কিভাবে শেষমেশ এক হয়ে যায় সেটাই ফুটে ওঠে গল্পে, যেটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক স্টোরি। এখন এই ধরনের গল্পে কোনো আলাদা করে নায়ক নায়িকা থাকে না, সবারই সমান স্পেস থাকে। এছাড়া এখানে প্রেসার কুকার নামকরণের পেছনে ঘটনা হলো ঢাকা শহরকে এখানে একটা প্রেসার কুকারের সাথে তুলনা করা হয়েছে, এবং যেখানে পলিটিক্যাল, লাভ, লস অ্যান্ড বিট্রেলের পরে মানুষের হিউম্যান নেচার কেমন হতে পারে সেটাই দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটি ক্যারেক্টারের কিছু না কিছু লেয়ার ছিল এবং সবাই খুবই সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছে। তবে নাজিফা তুষি যে কি লেভেলের অভিনয় করেছে সেটা তো বলে বোঝানো যাবে না ভাই। মানুষের প্রতিটি লেয়ারে নিজেকে মানিয়ে নিয়েছে, এবং আই ক্যান সে নাজিফা তুষির এটা হচ্ছে বেস্ট পারফরমেন্স। যদিও হাইপার লিঙ্ক স্টোরি বলা হচ্ছে মুভিকে, কিন্তু ফুল সিনেমা দেখলে মনে হবে এটা বোধহয় তুষি কেন্দ্রিক সিনেমা, কারণ বুবলি, মারিয়া শান্ত বা স্নিগ্ধা চৌধুরী নিজেদের জায়গায় খুব ভালো করলেও কোথাও গিয়ে তুষির ক্যারেক্টারের নিচে তারা চাপা পড়ে গেছে, আর রায়হান রাফিও তাকে সেই স্পেসটুকু দিয়েছে। এছাড়াও স্পেশাল মেনশন করবো রিজভি রিজুকে, মানে দেখবার মতো অভিনয় করেছে সে। অ্যান্ড ফজলুর রহমান বাবু তার পুলিশের চরিত্রকে দারুণ বিশ্বাসযোগ্য করেছে। আজিজুল হাকিমকে আমরা এখানে অনেক দিন পরে একটা ভিন্ন চরিত্র করতে দেখি। এছাড়া স্পেশাল চরিত্রে চঞ্চল চৌধুরী যখনই পর্দায় এসেছে ফুল এন্টারটেইন করেছে, মানে সিনেমার ফার্স্ট হাফ কখন শেষ হয়ে যাবে সেটা বোঝাই যাবে না, যেখানে শুধুমাত্র কমেডি আর ড্রামা ছিল, কিন্তু সেকেন্ড হাফে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিয়ে সেটা ক্রাইম থ্রিলারে চলে যায়। যেহেতু এই সিনেমাটা এবারের ঈদের সবচেয়ে বেশি লেন্দি সিনেমা, তাই হয়তো তখন বোরিং লাগতে পারে, কিন্তু যেভাবে এইটার এন্ডিং টানা হয়েছে সেটা দেখার পরে নো কমপ্লেন, মানে একটা প্রপার এন্ডিং। এবারে আসি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। সিনেমায় যে কটা গান ইউজ করা হয়েছে সেগুলো ছিল খুবই সুন্দর, এবং এমনভাবে গল্পে গানগুলোকে প্লেস করা হয়েছে মনেই হয়নি যে গল্পে জোর করে গান ঢোকানো হয়েছে। এছাড়া বিজিএম ছিল দারুণ, তবে সিনেমাটোগ্রাফি ছিল অন্য লেভেলের, কারণ এই সিনেমার লুক অ্যান্ড ফিল তো দারুণ ছিল শুরু থেকেই। এছাড়া অ্যানামরফিক লেন্স ইউজ করা হয়েছে এখানে, যার ফলে দারুণ কিছু ওয়াইড শট দেখা যাবে, যেটা কিন্তু হলের পর্দায় দেখতে আরো দারুণ লাগে ভাই। তবে এখন তাহলে প্রশ্ন আসতে পারে, এত ভালো কিছু থাকার পরেও কেন অশ্লীল ট্যাগ দেওয়া হলো? ওয়েল, মূলত গল্পটাই হলো 18+, এবং গল্পে একটা স্পা সেন্টার বা মাসাজ পার্লারের কাহিনী দেখানো হয়, যেখানে মেয়েরা প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের মাসাজ সার্ভিস দিয়ে থাকে। সো বুঝতেই পারছো এখানে কিছু অ্যাডাল্ট সিন তো থাকবেই, এটাই স্বাভাবিক নাকি? আর আমার মতে রায়হান রাফির টার্গেট ছিল বিশেষ করে ইয়াং অডিয়েন্স। সো ফ্যামিলি বা অপ্রাপ্তবয়স্ক কাউকে সাথে না নিয়ে গিয়ে যদি ফ্রেন্ডসদের সাথে সিনেমাটা দেখতে চাও, তাহলে ফুল অফ এন্টারটেনমেন্ট, দারুণ এনজয় করবা তোমরা, যেটা কিনা একটা দারুণ ইন্টারন্যাশনাল মানে সিনেমা। সো আজকে এই পর্যন্ত, এরপরে কিন্তু আসবে দম। সো বাই।